আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা অসাধারণ গল্প, ছুটি। এটা কিন্তু শুধু একটা ছেলের বাড়ি ফেরার গল্প না, এর ভেতরে লুকিয়ে আছে স্বাধীনতা হারানোর এক ভীষণ মর্মান্তিক কাহিনী। চলুন আমরা ফটিক নামের সেই ছেলেটার সাথে তার যাত্রাপথে হাঁটি আর দেখি কিভাবে একটা মুক্ত পাখি খাঁচায় বন্দী হয়ে ছটফট করে। আচ্ছা, ভাবুন তো একবার, একটা স্বাধীন দুরন্ত আত্মাকে যদি হঠাৎ করে একটা খাঁচার মধ্যে পুরে দেয়া হয়, তাহলে কি হতে পারে? এই প্রশ্নটা, হ্যাঁ, ঠিক এই প্রশ্নটাই যেন পুরো ছুটি গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে। আর ফটিকের জীবনের যে ট্র্যাজেডি, সেটা বুঝতে হলে আমাদের এই প্রশ্নটার উত্তরই খুঁজে বের করতে হবে। গল্পের একেবারে শুরুতে আমরা যে ফটিককে দেখি, সে তো রীতিমতো তার নিজের রাজ্যের রাজা। গ্রামের অন্য ছেলেদের থেকে সে ছিল একদম আলাদা। কি দুরন্ত, কি অদম্য একটা ব্যাপার ছিল তার মধ্যে। হ্যাঁ, দুষ্টু ছিল বটে, কিন্তু তার সেই দুষ্টুমির মধ্যেও না একটা অদ্ভুত ক্রিয়েটিভিটি ছিল। যেমন সে বলতো, আজকে আমরা একটা নতুন খেলা খেলব। এই একটা কথাতেই যেন ফটিককে চেনা যায়, তাই না? ওর মাথায় সারাক্ষণ নতুন নতুন খেলার প্ল্যান ঘটত, আর তারই নেতৃত্বে পুরো গ্রামের ছেলেদের দলটা মেতে উঠত একেবারে নিত্য নতুন সব অ্যাডভেঞ্চারে। তো গ্রামে ওর জীবনটা ছিল একদম স্বাধীন। বন্ধুদের জন্য নতুন নতুন খেলার ফোন দিয়ে আঁটত, দুষ্টুমি ভরা অভিযানে নেতৃত্ব দিত। ভাবা যায়, একটা বিশাল কাঠের গুঁড়ি গড়িয়ে নিয়ে যাওয়াকেও সে খেলা ভাবত। এমনকি নিজের ভাইকে সেই গুঁড়ির ওপরে বসিয়ে গড়াতে চেয়েছিল, স্রেফ মজার ছলে। এক কথায় সে ছিল তার নিজের ছোট্ট রাজ্যের রাজা, যেখানে সব নিয়মকানুন তারই বানানো। কিন্তু ফটিকের এই স্বাধীন জীবনে, জানেন, হঠাৎ করেই একটা বড় পরিবর্তনের ঝড় আসে। তার মামা বিশ্বম্ভর কলকাতা থেকে গ্রামে এলেন, আর এসেই ফটিকের সামনে এমন এক নতুন অচেনা পৃথিবীর দরজা খুলে দিলেন, যা ওর ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়ে গেল। আর প্রস্তাবটা কি ছিল? গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসা, সেখানে গিয়ে ভালো করে লেখাপড়া শেখা। ফটিকের কাছে তো এটা একটা স্বপ্নের মতো ছিল। গ্রামের সেই একঘেয়ে জীবন থেকে মুক্তি, আর কলকাতা শহরের উত্তেজনা ওকে যেন হাতছানি দিয়ে ডাকছিল। আর ফটিকের তখন যা অবস্থা, উত্তেজনায় সে প্রায় লাফিয়ে উঠল। এক কথায় রাজি, চোখে তখন শুধু কলকাতার রঙিন স্বপ্ন। এতটাই নিশ্চিত ছিল যে ও একটা ভালো জায়গায় যাচ্ছে যে গ্রামের সব স্মৃতি, ওর প্রিয় ঘুড়ি, লাঠাই, সবকিছু তার ভাইকে দিয়ে দিল। কারণ ওর মনে হয়েছিল ও তো আরও অনেক ভালো একটা জগতে পাড়ি দিচ্ছে। কিন্তু গল্পের সুরটা ঠিক এখানেই পাল্টে যায়। কলকাতায় পা রাখার সাথে সাথেই যে স্বপ্নগুলো নিয়ে সে এসেছিল, সেগুলো সব ভাঙতে, বিশ্বাস করুন, খুব বেশি সময় লাগেনি। প্রথম ধাক্কাটা আসে ওর মামিমার কাছ থেকে। তার কথাগুলো ছিল অনেকটা এরকম: আমার নিজেরই ৩-৩টে ছেলে, তাদের নিয়ে আমি হিমশিম খাচ্ছি, তার মধ্যে আবার একটা পাড়াগাঁয়ের অশিক্ষিত ছেলেকে এনে জুটানো হলো। এই কথাগুলো শোনার পরে ফটিক বুঝে যায়, এই বাড়িতে সে একজন অবাঞ্ছিত অতিথি ছাড়া আর কিছুই না। এখানে ওকে ভালোবাসার বা একটু সহানুভূতি দেখানোর মতো কেউ নেই। আর এখান থেকেই ফটিকের জীবনটা যেন দুটো একেবারে আলাদা দুনিয়ায় ভাগ হয়ে গেল। ভাবুন একবার, গ্রামে যে ছিল সর্দার, বন্ধুদের মধ্যমণি, কলকাতায় সে হয়ে গেল একটা বোঝা, একজন বহিরাগত। গ্রামের সেই খোলা আকাশ, সেই স্বাধীনতা, সব যেন কেড়ে নেওয়া হলো। তাকে বন্দি করা হলো শহরের ৪ দেওয়ালের মধ্যে। কলকাতায় ওর জীবনটা হয়ে উঠল শুধুই ব্যর্থতার একটা লম্বা লিস্ট। স্কুলের পড়া কিচ্ছু মাথায় ঢোকে না, তাই টিচারের হাতে রোজ মার খেতে হয়। মামাতো ভাইরা ওকে নিয়ে মজা করে, খ্যাপায়। একবার তো নিজের পড়ার বইটাই হারিয়ে ফেলল, যার জন্য অনেক বকুনি শুনতে হলো। বাড়িতেও শান্তি নেই, স্কুলেও না। ওর নিজেকে একদম একা দমবন্ধ লাগতে শুরু করল। এই লাগাতার চাপটা ওর কচি মনটাকে একটু একটু করে ভেঙে দিচ্ছিল। কি অদ্ভুত, তাই না, যে গ্রামটা ছেড়ে আসার জন্য ও একদিন ছটপট করত, এখন সেই গ্রামেই ফিরে যাওয়ার জন্য ওর মনটা ব্যাকুল হয়ে উঠল। ওর মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে: কিভাবে বাড়ি ফেরা যায়, কিভাবে মায়ের কাছে ফেরা যায়। একদিন ও ওর মামাকে বলেই ফেলল, মামা, আমি মায়ের কাছে যাব। এই কথাটা, এটা শুধু একটা সাধারণ আবদার ছিল না, এটা ছিল ওর পুরো অস্তিত্বের একটা আর্তনাদ, একটা বাচ্চার গভীর কষ্ট আর হতাশা থেকে বেরিয়ে আসা একটা কান্না।
ও ততদিনে খুব ভালো করে বুঝে গিয়েছিল এই শহর, এই কলকাতা ওর জন্য নয়। কিন্তু ওর মামা, উনি বোধহয় ওর এই কষ্টটা বুঝতেই পারলেন না, বা হয়তো গুরুত্বই দিলেন না। তার উত্তরটা ছিল খুব সংক্ষিপ্ত আর উদাসীন। ছুটির জন্য অপেক্ষা করো, ব্যাস। এই একটা উত্তরই ফটিকের মনের ভেতরের শেষ আশার আলোটুকু নিভিয়ে দিল। ছুটি আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া ওর আর কোনো উপায় রইল না। আর ঠিক এখান থেকেই গল্পের সবচেয়ে করুণ, সবচেয়ে মন খারাপ করা পর্বটা শুরু হয়। যখন ফটিক দেখল ওর জন্য সব দরজা বন্ধ, তখনও নিজের মুক্তির পথ নিজেই খুঁজে নিল। ওর প্রচণ্ড জ্বর এলো, কিন্তু সেই রাতে ওর মামি ডাক্তার ডাকাকে ফালতু খরচ বলে উড়িয়ে দিলেন। ভাবা যায়, পরের দিন সকালে দেখা গেল ফটিক নেই, ও পালিয়ে গেছে। পরে পুলিশ ওকে খুঁজে পায়, জ্বরের ঘোরে প্রায় অজ্ঞান আর সারা শরীর বৃষ্টিতে ভেজা। মানে অবহেলা আর উদাসীনতা কোন পর্যায়ে পৌঁছেছিল! জ্বরে ছটপট করা একটা বাচ্চার কষ্ট দেখার মতো কেউ ছিল না। তাই তো ও নিজেই বেরিয়ে পড়েছিল নিজের ছুটি খুঁজতে, মায়ের কাছে বাড়ি ফেরার শেষ মরিয়া চেষ্টা করতে। জ্বরই সেই ঘোরের মধ্যেও জানেন, ওর মুখে একটাই প্রশ্ন ছিল, মামা, আমার কি এখনও ছুটি হয়নি? ওর অবচেতন মনটা তখনও ছুটির জন্য অপেক্ষা করছে, বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছে। এই প্রশ্নটা যেন সমস্ত কষ্টের একটা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছিল। জ্বরের ঘোরেও ভাবতে শুরু করে ওর মা এসেছে। আর মাকে দেখে ও কি বলছে জানেন? বলছে, মা, আমাকে মারিস নে মা। হয়তো গ্রামে থাকতে মা ওকে শাসন করত, মারত, কিন্তু সেই মারের পেছনেও একটা ভালোবাসা ছিল। কলকাতায় এসেও সেই ভালোবাসাটাই হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত ওর মা এসে পৌঁছান, সত্যিই পৌঁছান। আর তখন ফটিক তার জীবনের শেষ কথাগুলো বলে, মা, এখন আমার ছুটি হয়েছে মা, আমি এখন বাড়ি যাচ্ছি। এই কথাগুলোর ভেতরে যে কি গভীর আর মর্মান্তিক একটা অর্থ লুকিয়েছিল। ওর ছুটি অবশেষে এসেছিল। আর এখানেই আমরা গল্পের শিরোনাম ছুটি এই শব্দটার আসল মানেটা বুঝতে পারি। ছুটি মানে তো শুধু স্কুল বা কাজ থেকে সাময়িক অবসর নয়, এর আরেকটা মানে হলো চূড়ান্ত মুক্তি, সব যন্ত্রণা থেকে রেহাই, মানে মৃত্যু। ফটিক যে ছুটির জন্য অপেক্ষা করছিল, সে ছুটিও পেয়েছিল ঠিকই, কিন্তু সেটা স্কুল থেকে পাওয়া ছুটি ছিল না, ছিল জীবন থেকে পাওয়া ছুটি। এভাবেই ও তার চূড়ান্ত মুক্তি খুঁজে পেয়েছিল আর চিরদিনের জন্য বাড়ি ফিরেছিল।